ইএনবিএসটা নিয়ে আলোচনা করে নিই আজকে। তো আমাদের ইএনবিএসে এখন আমি মোট 9টা পার্ট আছে 1.1-এর, 3টে পার্ট মতো করিয়ে দিচ্ছি। প্রথমে আছে ইএনবিএস, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তুবিদ্যার নীতি, সংজ্ঞা ও ধারণা। প্রথম যেটা পার্ট মানে 1.1.1 সেটা হচ্ছে বাস্তুবিদ্যা, বা যেটাকে আমরা বলছি ইকোলজি। কোথা থেকে এসছে দেখবো, ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা দেখে নিস একটু। চলো একবার দেখে নিয়ে যাক তাড়াতাড়ি করে, এটা কুইক নোটস, তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করবো। বিজ্ঞানী ওয়ার্মিং বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিজ্ঞান বলে অভিহিত করেছেন। এমসিকিউ আকারে আসতে পারে যে কোন বিজ্ঞানী বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিজ্ঞান বা এনভায়রনমেন্ট বায়োলজি বলে উল্লেখ করেছেন বা অভিহিত করেছেন? উত্তর হবে বিজ্ঞানী ওয়ার্মিং। বাস্তুবিদ্যা কথাটা বা ইংরেজি শব্দ ইকোলজি, ইকোলজিটা কোথা থেকে এলো? দুটি গ্রিক শব্দ ওইকস আর লোগোস থেকে এসলো। ওইকস মানে কি? ওইকস মানে হচ্ছে বাসস্থান বা গৃহ, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। এই যে ওইকস, এই কথাটা আবার পরে একবার লাগবে, তো জেনে রাখতে হবে। ওইকস মানে বাসস্থান বা গৃহ, আর লোগোস মানে জ্ঞান। তার মানে ইকোলজি শব্দের আক্ষরিক অর্থ কী না বাসস্থান সম্পর্কিত জ্ঞান হয়ে গেল। নেক্সট আছে 1866 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেগেল, এটা আমরা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে পড়ে এলাম যে এনভায়রনমেন্ট, ভুল বলছি, ইকোলজি বা ইকোলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? আর্নস্ট হেগেল। আমরা 11-এ পড়েছিলাম একবার, মনে আছে সবার? মনে হয় না থাকলে এবার চেক করল যে 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নস্ট হেগেল সর্বপ্রথম ইকোলজি বা ইকোলজি যাই হোক সেই শব্দটি প্রবর্তন করেন, যা থেকে ইকোলজি নামক শব্দটি এসেছে। আচ্ছা, নেক্সট আলেকজান্ডার ভন হামবোল্টকে বলে বাস্তুবিদ্যার জন্য খুব ইম্পর্টেন্ট, যে আলেকজান্ডার, এই দুটোই ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ভন হামবোল্টকে কী বলা হয়? বাস্তুবিদ্যার জনক। আর রামদেও মিশ্রকে বলা হয় ভারতীয় বাস্তুবিদ্যার জনক। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয়টা, রামদেও মিশ্র। রামদেও মিশ্রকে বলা হয় ভারতীয় বাস্তুবিদ্যার জনক। আর যদি বলে শুধু বাস্তুবিদ্যার জনক তখন হয়ে যাবে আলেকজান্ডার ভন হামবোল্ট। আমার মনে হয় না যে শুধুটা আসবে, আমার যতটা মনে হয় এই যে এটা আসার চান্স বেশি। নেক্সট, হেকেলের মতে বাস্তুবিদ্যা, এই যে এই কটা জিনিস আমাদেরকে একটু জেনে রাখতে হবে, এই পরীক্ষায় আসার মতো জিনিস এগুলো। হেকেল কি বলছে বাস্তুবিদ্যাকে? বাস্তুবিদ্যা হলো জীব এবং তার পারস্পরিক বস্তু নিয়ে আলোচনা। জীব এবং তার পারিপার্শ্বিক মানে চারিদিকের বস্তু নিয়ে আলোচনা। ক্লেমেন্টস বলছে ইকোলজি হলো জীব সম্প্রদায়ের বিজ্ঞান, এটা বেশি ইম্পর্টেন্ট। ওয়ার্মিং বলছে ইকোলজি হলো জীব ও তার পারস্পরিক, ঠিক আছে, পরিবেশের আন্তঃসম্পর্কিত ক্রিয়া। আর ওডাম বলছে ইকোলজি হলো বাস্তুতন্ত্র গঠন কার্য সম্পর্কিত অধ্যয়ন। এবার কী করে মনে রাখবো? আমি একটু করে মনে রাখবো যে জীব এবং তার পারস্পরিক বস্তু, ঠিক আছে, মানে জীব এবং তার পাশে যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। এইটুকু মনে রাখতে হবে, জীব এবং তার পারিপার্শ্বিক, এইটুকুটা মনে রাখতে হবে। এইটুকু হলে হয়ে যাবে হেকেল, মানে যিনি শব্দের প্রবর্তন করছেন। ক্লেমেন্টস কি বলছে খুব মনে রাখতে ভালো করে, জীব সম্প্রদায়ের বিজ্ঞান, ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে আমাকে, জীব সম্প্রদায়ের বিজ্ঞান, জীব ও তার পারিপার্শ্বিক বস্তু। যদি জীব ও তার পারিপার্শ্বিক বস্তুর এই জায়গাটা মাঝখানে যদি আন্তঃক্রিয়া চলে আসে তাহলে আমাদের বিজ্ঞানী ওয়ার্মিং হয়ে যাবে, যিনি কিন্তু প্রথমেই আমরা দেখলাম বাস্তুবিদ্যাকে এনভায়রনমেন্ট বায়োলজি বা পরিবেশ সম্বন্ধে বিজ্ঞান বলেছিল। আর ওডাম যখন দেখবো আমরা গঠন কার্য এইটুকু লেখা আছে তাহলে বুঝে নেব ওডাম। ওকে, ক্লিয়ার? আমি আরেকবার ক্লিয়ার করার জন্য বলি, একটু মোটা করছি এটা। তাহলে যখনই বলবে হেকেল, ঠিক আছে, হেকেল জীব এবং তার পারিপার্শ্বিক, এইটুকু থাকলে হেকেল। ক্লেমেন্টস জীব সম্প্রদায়ের বিজ্ঞান হলো। ওয়ার্মিং ইকোলজি হলো, এইটুকু আমার দেখে লাভ নেই, আমার মেনলি মনে রাখবো এই যে জীব তার পারিপার্শ্বিক আছে, মাঝখানে যখন আন্তঃক্রিয়া চলে আসবে তখন হয়ে যাবে ওয়ার্মিং। আর যখন গঠন কার্য এইটুকু লেখা থাকবে তখন হয়ে যাবে ওডাম। ক্লিয়ার? বেশ, হয়ে গেল দিকটা, ক্লিন করে দিই। তারপর আর কী আছে? জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়নকে ইথোলজি বলে। ভালো কোশ্চেন, যে ইথোলজি কি? জীবজগতে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের অধ্যয়নকে বলা হচ্ছে, বা তাদের যে আচরণ, এইটুকু মনে রাখতে হবে, প্রাণীদের আচরণ অধ্যয়ন। তাহলে জীবজগতে বা কোনো বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়নকে বলা হয় ইথোলজি। বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরে ক্ষুদ্রতম একক হচ্ছে জীব এবং বৃহত্তম একক হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। আবার আরেকটা কোশ্চেন আছে যে জীবজগতের শ্রেণীবিন্যাসের, মানে আমরা যেই জিনিসটার উপর নির্ভর করে জীবজগতের শ্রেণী বিভাগ করছি তার ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি আর বৃহত্তম একক হচ্ছে বায়োম। কোশ্চেন কিন্তু এরকম আসতে পারে যে জীবজগতের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক কী, তখন উত্তর হবে কিন্তু জীব। আবার যদি আসে জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি, তাহলে সেটা হবে প্রজাতি। হলো, এটা একটু জানার জন্য আমরা করেছি, এটা একটু দেখে নিয়ে যাক। যে আমরা দেখো সাংগঠনিক স্তরে যদি সংক্ষিপ্ত পরিচয় নিই, প্রথমে জীব, অনেকগুলো জীব মিলে হয় প্রজাতি, অনেকগুলো প্রজাতি মিলে পপুলেশন হয়, ঠিক আছে।
তারপর এই পপুলেশনগুলো একত্রিত হয়ে জীব সম্প্রদায় হয়। তারপর জীব সম্প্রদায়গুলো যখন একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে তখন সেটা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের মধ্যে আমরা যতটা দেখতে পাচ্ছি সেটা ল্যান্ডস্কেপ। অনেকগুলো ল্যান্ডস্কেপ নিয়ে যে বিস্তৃত অঞ্চল হচ্ছে সেটাকে বলছে বায়োম। সেটাকে কী বলছে? বায়োম। আবার এই বায়োমগুলো পৃথিবীর যে অংশ অবস্থান করছে সেটাকে বলে জীবমণ্ডল। এটা আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এই লাইনটা আমরা একটু মনে রাখলেই মাথায় চলে আসবে। তাহলে সবথেকে ছোটো হচ্ছে জীব, বড় হচ্ছে জীবমণ্ডল সাংগঠনিক স্তর হিসেবে, আর শ্রেণীবিন্যাসের স্তর হিসেবে কিন্তু সবথেকে ছোটো প্রজাতি আর সবথেকে বড় বায়োম। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম পার্টটা হয়ে গেল। যদি অসুবিধা থাকে তো আমাকে পরে মেসেজ করে জানাতে হবে। নেক্সট, এবার আমরা জানবো ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ সম্পর্কে কী। এই যেখানে একটু বললাম না ভূদৃশ্য ল্যান্ডস্কেপ, এটা নিয়ে আমরা আবার এবারে আলোচনা আসছি। ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ কী? প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত। এক মিনিট। প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠে নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে বলা হয় ভূদৃশ্য। আমাকে এইটুকু মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠে নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠে যতটুকু অঞ্চল দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ভূদৃশ্য বা ইংরেজিতে ল্যান্ডস্কেপ। ভূদৃশ্য ইংরেজি শব্দ হলো ল্যান্ডস্কেপ, যার ডাচ শব্দ ল্যান্ডস্ক্যাপ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ল্যান্ডস্কেপ সেটা LANDSCAP, এই ল্যান্ডস্কেপ শব্দ থেকে এসেছে। ল্যান্ডস্কেপ শব্দ অর্থ হচ্ছে ভূমিরূপ বা ভূমি অঞ্চল। নেক্সট, বিজ্ঞানী কার্ল সোয়ার ল্যান্ডস্কেপ একটি চলমান প্রক্রিয়া বলেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে কে বা কোন বিজ্ঞানী ল্যান্ডস্কেপকে একটি চলমান প্রক্রিয়া বলেছে। অপশান এরকম থাকতে পারে কার্ল ও সোয়ার, বা আসতে পারে কার্ল সোয়ার দিয়ে আসবে এ ও বি উভয়। তাহলে এ ও বি উভয়, কার্ল এবং সোয়ার উভয় বলেছিল যে এই ল্যান্ডস্কেপ বা এই ভূদৃশ্য হলো একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ এই ভূদৃশ্য কমসে কম চলতে থাকে। অর্থাৎ এক কথা বলতে গেলে অঞ্চল বাড়তে থাকে, যার ফলে আমাদের কিন্তু যে ল্যান্ডস্কেপ আছে সেটাও কিন্তু তার বিস্তৃতিও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। হয়ে গেল। ভূদৃশ্য সাধারণত দু ধরনের হয়। কী কী? মানে হচ্ছে ল্যান্ডস্কেপ আমরা যতটা পর্যন্ত দেখতে পেয়েছি সেটা দু ধরনের, একটা জানি প্রাকৃতিক, একটা মনুষ্যসৃষ্ট। কারণ এই দুটোর মাধ্যমেই তো আমাদের যে ভূমিরূপ সেটা সৃষ্টি হচ্ছে। প্রথমেই বললাম। তাহলে প্রাকৃতিক যদি বলি পাহাড় পর্বত, বনভূমি, চারণভূমি, মরুভূমি, ঠিক আছে, নদী নালা সবই হবে। আর যদি বলি মনুষ্যসৃষ্ট তাহলে শহর, উদ্যান মানে বাগান, পার্ক, সুইমিং পুল ইত্যাদি। এবার তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কে প্রথম ল্যান্ডস্কেপ ইকোলজি বা ল্যান্ড মানে কী বলবো, ইংরেজিতে ল্যান্ডস্কেপ ইকোলজি বলছে, আর বাংলায় বলছে ভূদৃশ্য বাস্তুবিদ্যা বা ভূদৃশ্য কে প্রথম ব্যবহার করছে। এক কথা ল্যান্ডস্কেপ শব্দটি কে প্রথম ব্যবহার করছে? তাহলে এটা উত্তর হবে কার্ল ট্রল। আমাকে মনে রাখতে হবে ট্রল, আমাকে ট্রলটুকু মনে রাখতে হবে। বেশ, হয়ে গেলো। এই ট্রলটুকু মনে রাখতে হবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে, বাস। তারপর আমরা চলে আসি একটু এই যে তারপর আছে বর্তমানে ভূদৃশ্যের প্রাকৃতিক রূপ মানুষের প্রযুক্তি অর্থনীতির মাধ্যমে সাংস্কৃতিক রূপে পরিণত। একটু বুঝিয়ে দিই। আচ্ছা, এই যে প্রাকৃতিক রূপ মানে হচ্ছে এই যে পাহাড় পর্বত বনভূমি চারণভূমি, এগুলো কী হচ্ছে? মানুষের প্রযুক্তি এবং অর্থনীতি অর্থাৎ টেকনোলজি আর ইকোনমি, এই দুটোর মাধ্যমে কী হচ্ছে? সাংস্কৃতিক রূপে পরিণত হচ্ছে। এই যে এই জায়গাগুলো, এগুলোতে কী হচ্ছে? সাংস্কৃতিক মানে হচ্ছে কোনো একটা দেশের গৌরব বা এবং সেখানেই অনেক পর্যটক ঘুরতে আসে, তো সেই সাংস্কৃতিক রূপে পরিণত হচ্ছে এই ভূদৃশ্যের প্রাকৃতিক রূপগুলো মানুষের দ্বারা। তারপরে যেটা আছে যে ভূবিদ ডোনাল্ড মেনিস এর মতে ল্যান্ডস্কেপ মানে শুধু ভূদৃশ্যই নয়, মানুষের আত্মোপলব্ধিও। অর্থাৎ এই যে বিজ্ঞানী তো বলবো না, ভূগোলবিদ, তো ভূগোলবিদ মানে ভূগোল নিয়ে যে আলোচনা করে, তো সেই ভূগোলবিদ ডোনাল্ড মেইনিস এর মতে ল্যান্ডস্কেপ মানে শুধু ভূদৃশ্যই নয়, মানে আমরা যেটুকু দেখছি ওইটুকুই নয়, মানুষের আত্মোপলব্ধিও। ঠিক আছে, উপলব্ধিও। তো আমরা যেইটুকু অঞ্চল দেখছি সেটা শুধু ভূদৃশ্য নয়, আমরা সেই অঞ্চল থেকে যে জ্ঞান লাভ করছি বা সেই অঞ্চল থেকে আমরা যেগুলো জিনিস দেখতে পাচ্ছি, শিখছি, সেইগুলোও হচ্ছে ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। তার মানে ল্যান্ডস্কেপ মানে শুধু ভূদৃশ্যই নয়, মানুষের উপলব্ধিও। হয়ে গেল, এটা ক্লিয়ার। এরপর আমরা আলোচনা করছি একটু বাসস্থান নিয়ে। বাসস্থান অর্থাৎ হ্যাবিটেট ইংরেজিতে যেটাকে বলা হয়। বাসস্থান ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হ্যাবিটেট, যা এসেছে ল্যাটিন শব্দ হ্যাবিটিয়ার থেকে। এই হ্যাবিটিয়ার মানে হচ্ছে টু হোল্ড বা ধারণ করা। তাহলে বুঝতে পারলাম যে বাসস্থান মানে হচ্ছে যা ধারণ করে থাকে তাই হচ্ছে বাসস্থান। এই বাসস্থান দুই প্রকার, পার্থিব বাসস্থান এবং জলজ বাসস্থান। পার্থিব অর্থাৎ পৃথিবীর ওপর, বা আমরা বলতে পারি স্থলজ বাসস্থান, যেমন মরুভূমি, সাভানা, স্টেপ অর্থাৎ তৃণভূমি অঞ্চলগুলো, সাভানা স্টেপ যেগুলো। আর জলজ বাসস্থান দুই প্রকার, একটা হচ্ছে মিষ্টি জলের বাসস্থান, একটা হচ্ছে সামুদ্রিক জলের বাসস্থান। মিষ্টি জলের বাসস্থানের মধ্যে পড়ছে নদী, হ্রদ, বগ, মার্শ, এগুলো একটু
ভালো করে না পড়লে হবে না, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিছি। প্রথমে হচ্ছে মিষ্টি জলে বাসস্থান হচ্ছে নদী একটা ইম্পর্টেন্ট, হ্রদ একটা ইম্পর্টেন্ট, বগ একটা ইম্পর্টেন্ট, আর এক্সট্রাভাবে মনে রাখবো মার্স আর ফেন হয়ে গেলো। আর আছে যে নোনতা জল বা সামুদ্রিক জলের বাসস্থান, সেখানে আছে অ্যাফোটিক জোন, ফটিক জোন, মোহনা ইত্যাদি। আমাকে যেগুলো মনে রাখতে হবে ফটিক জোন, অ্যাফোটিক জোন, এদিকে নদী আর বগ আর ফেন হয়ে গেলো। বগ হলো মিষ্টি জলের বাসস্থানের উদাহরণ, এই যে মিষ্টি জলের বাসস্থানে বগ করলাম, বগ হচ্ছে এটা হয়ে গেলো। দেন আমাদের আছে সূর্যের আলো প্রবেশ করে না কোন জায়গায়, অ্যাফোটিক জোনে, অর্থাৎ সামুদ্রিক জলে বাসস্থান। এটা একটা সমুদ্রের যে অঞ্চলটাই সূর্যের আলো প্রবেশ করছে না সেই জায়গাটাই হচ্ছে অ্যাফোটিক অঞ্চল বা অ্যাফোটিক জোন। পরে গিয়ে আমরা এটাকে ডিটেলসে পড়বো। আর যেখানে সূর্যের আলো প্রবেশ করছে সেটাকে বলে ফটিক জোন হলো। নেক্সট আমাদের আছে যে বায়োসিনেসিস কি, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী মিথস্ক্রিয়া অর্থাৎ একে অপরের সহযোগিতা করে, ঠিক আছে। মিথস্ক্রিয়া মানে হচ্ছে একে অপরের সহযোগিতা করে, কোনো ক্ষতি না করে। তো বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী মিথস্ক্রিয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতাকেই বলা হচ্ছে বায়োসিনেসিস। তার মানে বোঝা গেল জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়তা, মেনলি হচ্ছে জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়াটাই হচ্ছে বায়োসিনেসিস। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন, নদ নদী বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। এই কোশ্চেনটা আসার চান্স আছে 2026 সেমিস্টার 3-তে, ঠিক আছে। নদ নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয়, কী হবে, লেন্টিক। নেক্সট, নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বায়োটপ। এটা এইভাবে আসতে পারে শূন্যস্থান হিসেবে, যে নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ হলো ড্যাশ, বায়োটপ। কী করে মনে রাখবো, আচ্ছা, নির্দিষ্ট জড় উপাদান, তার মানে আমি মনে রাখতে হবে যে একটা বাস্তুতন্ত্রে যতগুলো জড় উপাদান আছে সেইগুলো মিলিয়েই হচ্ছে বায়োটপ হয়ে গেলো। মাইক্রো হ্যাবিটেট মানে কি জেনে নিই। মাইক্রো মানে ক্ষুদ্র, হ্যাবিটেট মানে বাসস্থান, অর্থাৎ মাইক্রো হ্যাবিটেট মানে বোঝাচ্ছে যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানগুলিতে কোনো জীব বসবাস করে সেইগুলোই হচ্ছে মাইক্রো হ্যাবিটেট। যেমন বনভূমিতে ঝরা পাতা, বনভূমিতে যে পাতাগুলো ঝরে থাকে সেইগুলোর উপর নির্ভর করে অনেক জীব বেঁচে থাকে। পচনশীল কাঠের টুকরো, কী করে, এই যে কাঠ যখন পচে যায় সেই কাঠগুলোতে উই পোকা বসবাস করে, সেটা তাদের হ্যাবিটেট বা বাসস্থান হিসেবে কাজ করে। পাথরের নিম্নভাগ, অনেক সময় আমরা দেখি কোনো পাথর তুললে পিঁপড়া বা কোনো ছোটো ছোটো কীটপতঙ্গ থাকে, তো সেই পাথরের নিম্নভাগও কিন্তু হ্যাবিটেট বা বাসস্থান হিসেবে কাজ করছে। তাই এগুলোকে মাইক্রো হ্যাবিটেট মানে ছোটো ছোটো বাসস্থান বলা হয়। উদাহরণ 3টি মনে রাখতে হবে, বনভূমিতে ঝরা পাতা, পচনশীল কাঠের টুকরো, পাথরের নিম্নভাগ হয়ে গেল। তারপরে আমাদের আছে বাস্তুতান্ত্রিক নিচ, কিন্তু বাস্তুতান্ত্রিক নিচটা বড় আছে, তাই এটা আমরা পরের দিন আলোচনা করব। এরপর আমাদের একটা ছোট টপিক আছে বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব, বা যেটাকে ইংরেজিতে বলা ইকোসিস্টেম স্ট্যাবিলিটি। তো এই বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব খুবই সহজ, যে কী লেখা আছে, বাহ্যিক বা অভ্যন্তরীণ কারণে বিঘ্নিত বাস্তুতন্ত্র যে বিশেষ ক্ষমতার দ্বারা পুনরায় স্থিতিশীল হয় তাকেই বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব বলে। অর্থাৎ কোনো বাস্তুতন্ত্র হয়তো প্রাকৃতিক কারণে বা মনুষ্যসৃষ্ট কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বাস্তুতন্ত্রটা যখন নিজস্ব ক্ষমতার দ্বারা বা একটা বিশেষ ক্ষমতার দ্বারা আগের অবস্থায় ফিরে আসছে, সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব হলো। তারপর একটা ছোটো মতো কোশ্চেন আসবে না, জেনে রাখা ভালো, যে মৃত্তিকা হলো জৈব কারখানা। তারপর একটা খুব ভালো কোশ্চেন, বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার মাধ্যমে, অর্থাৎ ইকোসিস্টেম স্টেবিলিটি মানে যে নিজের যে ক্ষমতা, বাস্তুতন্ত্রের যে নিজেকে পুনরুদ্ধার করার ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমে কিন্তু পরিবেশে জৈব ভূ রাসায়নিক চক্র আবর্তিত হয়। এবার জৈব ভূ রাসায়নিক চক্র লাস্টে আছে, তবু একটু আলোচনা করে নিই। জৈব মানে হচ্ছে জীব, ভূ মানে পৃথিবী, রাসায়নিক মানে রাসায়নিক উপাদান চক্র, অর্থাৎ পরিবেশ থেকে জীবের মধ্যে আবার জীব থেকে পরিবেশের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো চক্রাকার আবর্তন ঘটতে থাকে সেই আবর্তনকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র। তো এই বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার মাধ্যমে কী হয়, এই যে রাসায়নিক উপাদানগুলো বা রাসায়নিক পরিপোষকগুলো সেইগুলো কিন্তু পরিবেশ থেকে আবার বাস্তুতন্ত্রে আসে, এবং বাস্তুতন্ত্রে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করে, আবার পুনরুদ্ধার করার পর অণুজীবদের দ্বারা সেই রাসায়নিক পুষ্টি মৌলগুলো বা পরিপোষকগুলো পরিবেশে পুনরায় ফিরে যায়। অর্থাৎ এক কথায় বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা পরিবেশে ভূ রাসায়নিক চক্রর কিন্তু নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। মানে ভূ রাসায়নিক চক্র বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার জন্য কাজে লাগে, এইটুকুই। তাহলে এই কটা টপিক আমি বুঝিয়ে দিলাম। এরপর যদি কোনো অসুবিধা থাকে এই কটা টপিক নিয়ে, তো আমাকে অবশ্যই মেসেজ বা ভয়েস মেসেজ হোক, ফোন হোক, যাতেই হোক জিজ্ঞেস করে নিতে হবে।